বন্ড ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিনে মুক্ত সাংবাদিক রোজিনা। ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকার প্রস্তুত বললেন প্রধানমন্ত্রী। আশ্রয় কেন্দ্র ও মুজিব কিল্লার উদ্বোধন। লকডাউনের মেয়াদ বাড়ল ৩০ মে পর্যন্ত। অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ, ট্রেন ও বাস। আজ করোনায় মৃত্যু ২৮ জন। শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত হলেন সাংবাদিক রোজিনা ইসলাম। বিকেল 4:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 5 দিন পর মুক্ত হলেন তিনি। এর আগে সকালে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনে করা মামলায় পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোজিনার জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লার আদালত। গাজীপুর প্রতিনিধিকে সঙ্গে নিয়ে রাসেল খানের রিপোর্ট। দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের কাগজপত্র রোববার বিকেলে কাশিমপুর কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় পর্যালোচনা শেষে সাংবাদিক রোজিনাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। মুক্ত হয়ে সাংবাদিক সংগঠন সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রোজিনা ও তার পরিবারের সদস্যরা। এর আগে দণ্ডবিধি ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেফতার সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের বিষয়ে শুনানি হয়। পরে ৫,০০০ টাকা মুচলেকায় পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পান রোজিনা ইসলাম। জামিনের ভার্চুয়াল শুনানিতে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এহসানুল হক সমাজি আর রাষ্ট্রপক্ষে প্রধান পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। এই আসামি তার পাসপোর্ট যদি আদালতে সাবমিট করে, বিদেশে যদি না যায়, তাহলে তাকে অন্তর্বর্তীকালীন জামিন যেতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নাই। এই জামিন প্রদানের ক্ষেত্রে প্রসিকিউশন পক্ষ থেকে যে প্রপোজাল দেয়া হয়েছে, যে কন্ডিশন আরোপ করার কথা বলা হয়েছে, আমরা তাতে দ্বিমত পোষণ করি না। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে ৫,০০০ টাকার মুচলেকায় আসামি রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেছেন। আদালতের পর্যবেক্ষণ নিয়ে কথা বলেন আসামি পক্ষের আইনজীবী। আইন এবং আদালতের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, সেটাকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল আচরণ আমরা সবাই যে যার অবস্থান থেকে আছি সেটাই আমরা করব। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলাম গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্থার শিকার হন। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য চুরির অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা দায়ের হয়। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা। যে কোনো দুর্যোগে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং মুজিব কিল্লার উদ্বোধন করে এই কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশাল সমুদ্র সীমায় যে কোনো দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় স্যাটেলাইটের কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। আসছে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মুজিব বর্ষ উপলক্ষে ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ গুদাম, দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, ৫টি মুজিব কেল্লার উদ্বোধন এবং ৫০টি মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ২১৫টি স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তার বক্তব্যে সক্ষমতা ও সরকারের প্রস্তুতির চিত্র তুলে ধরেন। সম্পদ চলে গেলে আবার পাওয়া যাবে, কিন্তু একটা জীবন চলে গেলে পাওয়া যায় না। কারণ আগে দেখছেন যে বিশ্বের সব থেকে বেশি দুর্যোগ মোকাবেলায় আমাদের এত ঝুঁকি থাকা সত্ত্বেও একটা ছোট্ট ভৌগোলিক সীমারেখায় বিশাল জনগোষ্ঠী নিয়েও প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও আমরা মানুষের জীবন নিরাপত্তা দিতে পারছি। দুর্যোগে বিপাকে ১৯৭৫ থেকে ৯৬ পর্যন্ত বিভিন্ন সরকারের ভূমিকার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। উল্লেখ করেন যে কোনো দুর্যোগে মানুষের পাশে আওয়ামী লীগ দাঁড়িয়েছে। ৭৫ থেকে ৯৬ এই পর্যন্ত যারা ক্ষমতায়, তারা এসব মানুষের কল্যাণের দিকে কোনোদিন ফিরে তাকায়নি।
এটা হলো বাস্তবতা। আওয়ামী লীগ সরকারি থাক আর বিরোধী দলে থাক, আমরা কিন্তু সবসময় মানুষের পাশে থেকেছি। সমুদ্র সীমা কিংবা উপকূলে স্যাটেলাইটের কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমরা চাচ্ছি যে আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে এরা একটু ক্ষমতা বাড়িয়ে পুরো বাংলাদেশটাই যেন আওতায় আসে। সমুদ্র সীমা আমাদের জাহাজ চলে, যে সেখানে যেন কোনো দুর্যোগ আসলে তার পূর্বেই যেন আমরা পূর্বাভাসটা দিতে পারি। আমাদের স্যাটেলাইটের মাধ্যমে সে পূর্বাভাস দেওয়ার ব্যবস্থাটাও আমরা করব। মহামারী করোনাকালেও মানুষের দুর্দশা লাঘবে সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সরকার পক্ষ থেকে আমরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি সে কষ্টটা লাঘব করতে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ক্রমান্বয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ইয়াস 26 তারিখ ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল হয়ে বাংলাদেশে আছড়ে পড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস। খুলনা ও সুন্দরবন অঞ্চলের উপর আঘাত বেশি হবে বলে মনে করছেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়। এটি এখনও পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। ক্রমান্বয়ে নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে লঘুচাপটি। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি 26 তারিখ বিকেল বা সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে। এখনকার গতিবেগ অনুযায়ী এর প্রভাবে বাতাসের গতিবেগ হবে ঘন্টায় 80 থেকে 110 কিলোমিটার। আশা করছি হয়তো আগামীকাল দিয়ে এটা সাইক্লোন রূপ নেবে, সেই সময় নাম ধারণ করবে, ইয়াস নাম ধারণ করবে। আর তারপরে যেটা পরশু দিন অর্থাৎ মঙ্গলবার এটা তীব্র থেকে অতি তীব্র সাইক্লোনের রূপ নিতে পারে। আমরা আশা করছি বুধবার অর্থাৎ 26 তারিখ বিকেল অত সন্ধ্যা নাগাদ এটা উপকূলের কাছাকাছি, পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি চলে আসবে। দেখা যাচ্ছে যে মেন বডিটা ওয়েস্ট বেঙ্গল দিকে বেশি দেখা যাচ্ছে। খুলনা, সুন্দরবন ও আশপাশের এলাকায় এর প্রভাবে ঝোড়ো হাওয়া থাকবে, তবে তীব্র জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সুন্দরবন এই সাইডে যাবে, জলোচ্ছ্বাস যেটা আসবে বিশেষ করে আপনার সাতক্ষীরা খুলনার দিকে কিছুটা পানি পাবে, কিন্তু মেন যেটা হবে হচ্ছে আপনার বালেশ্বর রিভার অর্থাৎ হচ্ছে আপনার সাগর আইল্যান্ড, যেটা ওয়েস্ট বেঙ্গল এইসব জায়গাতে জলোচ্ছ্বাসের যেটা আছে। তারপরে যেহেতু এটা সুপার সাইক্লোন হওয়ার এ পর্যন্ত নাই, ওই ধরনের জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গভীর সাগরে মাছ ধরা সকল নৌকা ও ট্রলারকে বলা হয়েছে উপকূলে ফিরে আসতে। যেটা সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নাই। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ 30 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারবে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন। বিধিনিষেধের মেয়াদ 7 দিন বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। হোটেল রেস্তোরাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতে পারবে বলে জানানো হয় এই প্রজ্ঞাপনে। কোভিড-19 সংক্রমণ রোধে গত 14 এপ্রিল ভোর 6টা থেকে 8 দিনের কঠোর লকডাউন শুরু হয়। সে সময় 13টি নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে 4 দফা মেয়াদ বাড়ানোর পর আবারও বাড়ানো হলো লকডাউনের মেয়াদ। প্রায় 15 লাখ মানুষের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ বিলম্বিত হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মিক্সড টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়নি। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে একথা জানানো হয়। এদিকে কোভিড-19-এ 24 ঘন্টায় 28 জনের মৃত্যু হয়েছে। দৈনিক সংক্রমণ হার বেড়েছে 8.90%। একদিনে শনাক্ত 1354 এবং সুস্থ হয়েছেন 899 জন। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। শুভ অপরাহ্ন। কোভিড পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে সার্বিক বিষয় তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। লকডাউন বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয় বুলেটিনে। ইন্ডিয়ান ভেরিয়েন্ট কতখানি আমরা এ পর্যন্ত 9টি পেয়েছি একেবারে নিশ্চিত। যারা প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছেন তারা দ্বিতীয় ডোজে অন্য কোম্পানির ভ্যাকসিন নিতে পারবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এই সপ্তাহের পরে আমাদের টিকার মজুদ একেবারেই ফুরিয়ে যাবে। মিক্সড ভ্যাকসিন দেবার আপাতত কোনো সিদ্ধান্ত নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, FDA বা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি এরকম প্রতিষ্ঠিত সংস্থাগুলো থেকে যদি আমরা বৈজ্ঞানিক তথ্যপাত্র এর পক্ষে যথেষ্ট পরিমাণে পাই, সেটি নিশ্চয়ই আমরা বিবেচনা করব।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী 442তম দিনে 24 ঘন্টায় কোভিড-19 মারা গেছে 28 জন। 486টি ল্যাবে 15,205টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,354। নতুন 899 জন সহ সুস্থ হয়েছে 7,30,697। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 8.90%। সুস্থতার হার 92%-এর বেশি ও মৃত্যু 1.57%। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পাকতে শুরু করেছে দিনাজপুরের বিখ্যাত লিচু। করোনা পরিস্থিতিতে বাজারজাত নিয়ে শঙ্কা। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। মোংলা বন্দরে এমভি সি লিঙ্ক উৎসব নামে তেলবাহী ট্রাঙ্কারে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। দুপুরে মোংলা বন্দরে আসা তেলবাহী ট্রাঙ্কার এমভি সি লিঙ্ক উৎসবে আগুন লাগলে ইঞ্জিন রুমে থাকা ইয়াসিন এবং লাল মিয়া অগ্নিদগ্ধ হন। ফায়ার সার্ভিসের সহায়তায় বন্দরের সুন্দরবন নামে একটি ট্যাগ বোর্ড দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। খুলনা মেডিকেল কলেজে নেয়ার পথে লাল মিয়ার মৃত্যু হয়। মোহাম্মদ ইয়াসিন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তেলের ট্যাঙ্কারের মালিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। যশোরে মাদক নিরাময় কেন্দ্রে মাহফুজুর রহমান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 14 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। নিহতদের স্বজনরা জানান, মাহফুজ মাদক সেবী ছিলেন। তাকে 26 এপ্রিল যশোরের মাদকাসক্তি নিরাময় এবং পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়। শনিবার বিকেলে তাকে ওই প্রতিষ্ঠানের লোকজন মারপিট করে হত্যা করেছে বলে তারা খবর পান। তারা লাশ অজ্ঞাত হিসেবে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রেখে চলে যায়। এই ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য 14 জনকে আটক করা হয়েছে। এদিকে পিরোজপুরের টোনা ইউনিয়নে হাসান শেখ নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানায়, সকালে হাসানের মৃতদেহ ঘরের মেঝেতে দেখে তারা পুলিশে খবর দেয়। পুলিশ জানায়, হাসানের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। কারা এই ঘটনায় জড়িত তা শনাক্ত করা যায়নি এখনো। থানায় মামলা করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার রাসুগঞ্জে চালকল থেকে সানার হোসেন নামে এক তরুণের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত বিরোধের জেরে শিপন নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। পান্টি ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, ডেকোরেটর ব্যবসায়ী শিপনকে রাতে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে দুপক্ষের সংঘর্ষ চলছিল। এদিকে নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। শেরপুরের গাঢ় পাহাড়ে বেড়েছে বন্য হাতির আক্রমণ। ফলমূলের বাগানের পাশাপাশি ক্ষেতের ফসল নষ্ট করছে তারা। কাঁটাতার সংলগ্ন বাংলাদেশ সীমান্তের গহীন অরণ্যে কয়েকদিন ধরে অবস্থান করছে হিংস্র বন্য হাতির দল। প্রতিদিন সন্ধ্যায় তারা প্রবেশ করছে লোকালয়ে। কলাগাছ সহ আম কাঁঠাল খাওয়ার পাশাপাশি নষ্ট করছে ক্ষেতের ফসল। স্থানীয়রা ঢাকঢোল পিটিয়ে বাঁশি বাজিয়ে মশাল জ্বালিয়ে ধাওয়া করলেও পিছু হটছে না এসব হাতি। পাল্টা মানুষকেই ধাওয়া করছে তারা। হাতির আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন গাঢ় পাহাড়ের আন্ধারুরা পাড়া, ঢালুকোনা, দাওয়াদড়া, কাটাবাড়ি অঞ্চলের আদিবাসীরা। 16টার মতো দেখছি। আশেপাশে যারা আদিবাসী গ্রাম আছে, গতকালকে ঢালুকোনায় কাটাল এবং অনেক বসতি নষ্ট করে গেছেন। পাকতে শুরু করেছে দিনাজপুরের বিখ্যাত লিচু। এক সপ্তাহের মধ্যে বাজারে আসবে মাদ্রাসি এবং বেদানা জাতের রসালো এই মৌসুমি ফল। তবে এবছর বোম্বাই জাতের লিচুর উৎপাদন 30% কম বলে আশঙ্কা কৃষি বিভাগের। করোনা পরিস্থিতিতে বাজারজাতকরণ নিয়েও চিন্তিত কৃষকরা। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বাগানে থোকায় থোকায় লিচু, কদিন পরে পেকে উঠবে আর তা বাজারজাত করা হবে। তাই শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত কৃষক। তারা জানান, মাদ্রাজি, বেদনা ও চায়না 3 জাতের লিচুর ফলন ভালো হলেও বোম্বাই জাতের লিচুর ফলন হয়েছে খুবই কম।
উৎপাদন খুবই খারাপ। গত বছরের হিসাবে মনে করেন যে আপনার 4 ভাগের 1 ভাগ। এই লিচুটাও তো আবার খুব রিস্কের মধ্যে আছে, আকাশের ওয়েদার অতটা ভালো না। অন্যান্য বছর তুলনায় এবার 100-তে 25% লিচু আছে, 75% নাই বললে চলে। গত বছর করোনা এবং আগের বছর রমজান মাসে লিচুর ভরা মৌসুম থাকায় আশানুরূপ দাম পাননি চাষিরা। এবার উৎপাদন কম হওয়ায় ভালো দামের আশা করলেও করোনা পরিস্থিতিতে বাজারজাত নিয়ে দুশ্চিন্তায় তারা। আশা করি দাম গতবার থেকে এবার ভালো হবে ইনশাআল্লাহ। বোম্বাইটা একটু কম আছে, এবার মাদ্রাজি ভালো আছে, আশা করি বাজারও একটু ভালো হতে পারে। দিনাজপুরের লিচুর বাজার সচল রাখতে কৃষি বিভাগ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। গতবার প্যান্ডামিক সিচুয়েশনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় আমরা লিচুর পাইকারি এবং খুচরা বিক্রির ব্যবস্থা আমরা করেছিলাম। আশা করি বাজারজাতকরণে এবার কোনো সমস্যা হবে না। জেলায় 5,000 হেক্টরের বেশি জমিতে রয়েছে প্রায় 3,000 লিচু বাগান। সমর ইসলাম, 21 টেলিভিশন। উচ্চ আদালতের নির্দেশে বরগুনা শহরের ভাড়ানি খালের পাড়ে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়ে খাল মুক্ত করা হয়। এ সময় খালের পশ্চিম পাড়ে অবৈধভাবে দখলে থাকা 73 ব্যবসায়ীর দোকান ভেঙে দেওয়া হয়। পরিবেশের ভারসাম্য এবং খালের গতিপ্রবাহ ফিরিয়ে আনতে 2018 সালে মামলা করা হয়। দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করে রায় দেয়। এবার চট্টগ্রাম সংবাদ। পৃথক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম, নাটোর ও ময়মনসিংহে 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় আরও 6 জন। ফায়ার সার্ভিসেস জানায়, ভোরে চট্টগ্রাম মিরসরাই বড়াইয়াহাটে জোরারগঞ্জ থানার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যান চালক এবং হেলপার নিহত হয়। মৃতদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এদিকে নাটোরে মাছবাহী নসিমন উল্টে কলেজ ছাত্রসহ 2 জন নিহত হয়েছে। অন্যদিকে ময়মনসিংহের শিকারীকান্দায় বাস চাপায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও 5 জন। বান্দরবানে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে আলোচনা সভায় বক্তারা দক্ষ সেবাদানকারী দ্বারা নিরাপদ প্রসব করানো, নিয়মিত প্রসব পূর্ব সেবা প্রদান, সেবা গ্রহণ সহ ঘন ঘন সন্তান জন্মদান থেকে বিরত থাকা, প্রসবজনিত ফিস্টুলা মায়ের সম্পর্কে সমাজের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় বক্তারা মেয়েদের 18 বছরের আগে বিয়ে না দেয়া এবং 20 বছরের আগে সন্তান না নেয়ার পরামর্শ দেন। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। বন্ড ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিনে মুক্ত সাংবাদিক রোজিনা। ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকার প্রস্তুত, বললেন প্রধানমন্ত্রী। আশ্রয় কেন্দ্র ও মুজিব কিল্লার উদ্বোধন। লকডাউনের মেয়াদ বাড়ল 30 মে পর্যন্ত। অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ, ট্রেন ও বাস। আজ করোনায় মৃত্যু 28। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।